আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্ট লেখা আছে যে আজকে আমরা কি করব যে ম্যাথমেটিক্স 2 এই সাবজেক্টটার মিড টার্ম সাজেশন ক্লাস, অর্থাৎ এই পুরো ক্লাসটা আজকে আমাদের মিড টার্ম সাজেশনের উপরে ক্লাসটা নেওয়া হবে। তো শুরুতে যেটা বললাম যে আমরা যেন মানে দায়বদ্ধতা একটা জিনিস আর নিজ থেকে পড়া একটা জিনিস। হ্যাঁ, অনেকে আছে যে মা বাবা পাঠাইছে এজন্য আমরা পড়াশোনা করতেছি, আবার অনেকেই আছে যে মা বাবা পাঠাইছে ঠিক আছে, সেটার সাথে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিজের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে একটা গুরুত্ব সহকারে পড়াশোনাটা করা, এটা একটা ব্যাপার। তো যারা দেখা যায় যে নিজ থেকে চিন্তা করে পড়াশোনা করে আলটিমেটলি তারাই শেষ পর্যন্ত সাকসেস হয়। আর যারা বললাম তো এই যেরকম মানে ঠেকা মনে হয় মা বাবা নিজের না এরকম চিন্তা ভাবনা করে, তারা আলটিমেটলি ক্ষতির সম্মুখীন হয়। আর যেটা বললাম যে আমাদের এখানে স্টুডেন্ট কিন্তু অনেক, সেই জায়গা থেকে উপস্থিত মাত্র 133 জন। তো বুঝতেই পারতেছেন, আমি একটু আগে বললাম যে এক একটা গ্রুপে আমাদের 500-র উপর স্টুডেন্ট অ্যাড থাকে, তো সেইখানে দেখেন কয়জন হয়েছে, মাত্র একটা গ্রুপের স্টুডেন্টও যুক্ত হয় নাই। হ্যাঁ, তো আশা করতেছি এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। পড়াশোনা করার ক্ষেত্রে নিজের ক্যারিয়ার দিক ফোকাস করে নিজের ভালোর দিক চিন্তা করে পড়াশোনাটা করবেন। ঠিক আছে, আর একটা কথা লাস্ট বলেই ক্লাসটা শুরু করব, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে ম্যাথমেটিক্স ওয়ানে যে রেজাল্টটা হলো আপনাদের, যে ম্যাক্সিমাম তো ম্যাথমেটিক্স ওয়ানেই ফেল করছেন, সেখানে কি হয়েছিল আমরা দেখছিলাম, আমরা একটা সাজেশন দিয়েছিলাম, ওইখানে সর্বোচ্চ রচনামূলক কয়টা ধরেছে, সর্বোচ্চ না হয় 17 থেকে কি 20টা হবে, এর বেশি হবে না, 17 থেকে 20টা রচনামূলক হবে। তার মধ্যে থেকে 5টা একদম হুবহু কমন আসছিল। তো আপনার যদি পুরো সেমিস্টার জুড়ে 20টা রচনামূলক পড়ার মতো যদি অ্যাবিলিটি না থাকে, ওই ইচ্ছা শক্তিটা যদি আপনার না থাকে, তো আলটিমেটলি আপনার পড়াশোনা করার দরকার কি? আপনি পুরো 5 থেকে 6টা মাস সময় পান, সেই জায়গাতে ম্যাথমেটিক্সে জাস্ট 20টা রচনামূলক পড়ার মতো সময় আপনার হয় না। তাহলে বোঝেন আপনি কত ব্যস্ত, আপনার কত আহ, মানে কাজকর্ম থাকে এর বাইরে। ঠিক আছে, অথচ ম্যাথে আমরা দেখছি তো ম্যাথে কি করা হয়, ম্যাথে ওই দেখি আমরা ম্যাথ জীবন পার করে আসছি, কে কি করে না করে সেটা আমরা দেখেই আসছি। ঠিক আছে, তো আশা করি বিষয়গুলো একটু কষ্ট করে মাথায় রাখবেন। হ্যাঁ, রেফার শুধু রেফার না, তবু একদম বলছে তবুও রেফার আসছে, রেফার শুধু রেফার আসছে, রেফারের সরাসরি একদম রেফারের সরাসরি। আপনাদের ওই ধৈর্যটুকুই নাই যে আমি যে একটু ভালো করে পড়াশোনা করব, বা আমি যে একটু ভালো একটা প্রিপারেশন নিয়ে একটু ভালো রেজাল্ট করব, মা বাবার একটু সম্মানের বা গর্বের কারণ হবে, ওই মেন্টালিটিই নাই। ওই যে বললাম না, ঠেকা তো আপনার মা বাবার, আপনার না। এই জন্য আপনার পড়াশোনা করার প্রতি এরকম গুরুত্ব নাই, যে কোনো রকমে আমার চলে গেলেই হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো ঠিক আছে, আমরা যতটুকু বললাম বিষয়গুলো একটু মাথায় রাখবেন, পড়াশোনা করেন ভালো করে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর পড়াশোনা না করলে আপনার জন্য জীবনেও ভালো কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না, অন্তত পক্ষে যেহেতু পড়াশোনা করে ডিপ্লোমা পার করবেন, তো সেই জায়গা থেকে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো ক্লাসের শুরুতেই আপনাদের মিড টার্ম সাজেশন আমি বলছিলাম যে গ্রুপে একটু জানাইতে, তো আমরা তো অনেকে জানাইছিলেন, কেউ কেউ বলছিলেন যে কত আপনাদের ম্যাথ, ম্যাথ 2, হ্যাঁ, ম্যাথ 2 এই সাবজেক্টটাতে সাজেশন বা আপনাদের যে পরীক্ষাটা হবে, সেটা আপনারা কেউ কেউ বলছেন যে ম্যাক্সিমাম এটা বলছেন দেখলাম, যে 1 থেকে 5, 1 থেকে 7 অধ্যায়। হ্যাঁ, কত অধ্যায়? 1 থেকে 7 অধ্যায়। এটা ম্যাক্সিমামই বলছেন যে এই কয়েকটা চ্যাপ্টার মিড টার্মে হবে। আর কয়েকজন বলছেন দেখলাম এটার সাথে সাথে লাস্টের যে অধ্যায় আছে 13, 14, 15, এই 3টা অধ্যায় কেউ কেউ বলছেন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে তাহলে আমরা কত 1 থেকে 7 অধ্যায়ের সাজেশন তো দিবই, সাথে কি আমি 13, 14, 15রও সাজেশন দিব। এই এই মোটামুটি কত 7 আর এখানে 3, 10টা অধ্যায়। এই 10টা অধ্যায়ের, আচ্ছা কেউ বলতেছে 8 অধ্যায় পর্যন্ত বলছে। আচ্ছা 8 অধ্যায় কি সাজেশন দেওয়া লাগবে? 8 অধ্যায় তো অনেকে দেখছেন বলে নাই, কিন্তু এখানে দেখছি 8 অধ্যায় বলতেছে। আচ্ছা আচ্ছা, আমি 8 অধ্যায় বলবো। হ্যাঁ, তাহলে সাথে সাথে আমি 8ও দিয়ে দেবো, কোনো সমস্যা না, আমার দিতে তো সমস্যা নাই, আপনারা নিতেই পারবেন না, এটা হচ্ছে অবস্থা, আপনাদের অবস্থা, বুঝছেন? ওকে, তাহলে 1 থেকে 8 পর্যন্ত দিব।
এরপরে 13, 14, 15 এটাও কভার করব, ঠিক আছে? আচ্ছা, আশা করি এর মধ্যেই মোটামুটি সবারই মিড টার্মের সাজেশন হয়ে যাবে। তো দুশ্চিন্তার কোনো না না, আট অধ্যায় দেখলাম কয়েকজন বলছে, হ্যাঁ 8 অধ্যায় কয়েকজন বলছে, তো সমস্যা নাই, ওটা দিয়ে দেবো, হ্যাঁ। একটু এমন তো না যে হয়তো এটা আপনার লাগবে না, এটা তো বললামই, এটা হচ্ছে আপনার মিড তো হবেই, মিড এটা তো কভার দিবেই, ঠিক আছে, মিড এটা তো কভার দিবেই, সাথে কি এটাকে ফাইনালের সাজেশন বলতে পারেন, হ্যাঁ এটা ফাইনালের সাজেশনই দিচ্ছি, এমন না যে হয়তো বা মিডে আসবে ফাইনাল আসবে এমন না, মিডের সাজেশন হচ্ছে ফাইনালের সাজেশন হচ্ছে, তো সবাই এটাকে মার্ক করে রাখবেন, সবারই কাজে লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স 2 এর ইন্ডেক্স, হ্যাঁ মানে সূচিপত্র আর কি এটা। তো এখান থেকে আমি প্রশ্ন মার্ক করব, আপনারা বইয়ে যদি পান তো ভালো, আর না পাইলে শুধু একটা স্ক্রিনশট মারে রাখবেন, ঠিক আছে, তাহলেই হবে। এটার জন্য আবার খুব বেশি মানে উত্তেজিত হওয়ার দরকার নাই যে চলে গেল বা এরকম একটা কিছু, এই ক্লাসের রেকর্ড থাকবে, রেকর্ডটা আজকেই আপলোড করে দেবো আমি, হ্যাঁ রেকর্ডটা আজকে আপলোড করে দেবো, জাস্ট আপনারা এখন দেখেন, যতটুকু মার্ক করতে পারেন করেন। এরপরে কি হবে, রেকর্ড দেখবেন, রেকর্ড থেকে যতগুলো আপনার বাদ থাকবে সেগুলো আপনি এখান থেকে দেখে নেবেন, ওকে? মানে ক্লাসের সিস্টেমটা কেমন হবে এটা কি ক্লিয়ার সবাই? মানে কখন মার্ক করবেন বা কখন মার্ক করার প্রয়োজন নাই, এই বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, না? ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম, হ্যাঁ। ম্যাথমেটিক্স 2 এই সাবজেক্টটাও কিন্তু ম্যাথ 1 থেকে বলতে গেলে যে কঠিন। কি কারণে এটা বলে নিচ্ছি, কারণ আপনাদের তো হুঁশ থাকে না যে কোন সাবজেক্টে একটু গুরুত্ব দেবো বেশি বা কোন সাবজেক্টে একটু আমি বেশি করে পড়াশোনা করব, ওই সেন্সটা থাকে না। তো ম্যাথমেটিক্স 2টা কিন্তু আপনার প্রথম পর্বে যা করার করছেন কোনো সমস্যা না, যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে। ম্যাথমেটিক্স 2তে এটাতে কিন্তু একটু সময় দিতে হবে বেশি, এটা তো অবশ্যই একটু সময় দিতে হবে বেশি। তো প্রথমত আমরা তাহলে কি বলতেছিলাম, যে যে কয়টা অধ্যায় দেখালাম সেটা একটু বলি। যে আমি যদি প্রথম অধ্যায়ের কথা বলি, এই প্রথম অধ্যায় থেকে ম্যাক্সিমাম টাইম আপনার হচ্ছে কি থাকে, যে অতি সংক্ষিপ্ত, হ্যাঁ সরাত অতি সংক্ষিপ্ত বুঝে নেবেন, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত, হ্যাঁ। এই দুই অংশ থেকে আপনার বেশিরভাগই প্রশ্ন হয় কোথায়, এই যে এক অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তই এই আংশিক ভগ্নাংশ থেকে প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এই অধ্যায় থেকে আমরা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত জন্য ভালো করে প্রিপারেশন নিব। আচ্ছা, সূচক ধারা এই অধ্যায় থেকে রচনামূলক ম্যাক্সিমাম টাইমই দেয়, ঠিক আছে? এই অধ্যায় কিন্তু রচনামূলকের জন্য ম্যাক্সিমাম টাইমই দিয়ে থাকে, সো এই অধ্যায়টা রচনামূলকের জন্য তো পড়বো, সাথে অতি সংক্ষিপ্তের জন্য পড়বো, সংক্ষিপ্তের জন্য পড়বো, ঠিক আছে? মেইনলি রচনামূলকের জন্য বেশি ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বরটাও, এটাও কিন্তু রচনামূলকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে? এটাও কিন্তু রচনামূলকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো রচনামূলকের জন্য এটা ভালো করে পড়বেন। আর অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তের নর্মাল তো আছেই। 4 নম্বরটা এটা আপনার নর্মালি কি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শুধু, হ্যাঁ এটা অতি সংক্ষিপ্ত আর হচ্ছে সংক্ষিপ্ত, ঠিক আছে, এটা অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত, এই 4 অধ্যায় আর কি। আপনার 5 অধ্যায় দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আপনার অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আসে বেশিরভাগ ক্ষেত্রেই। অতি সংক্ষিপ্ত কি বলতেছে, আর এটা হচ্ছে সংক্ষিপ্ত, হ্যাঁ অতি সংক্ষিপ্ত আর হচ্ছে সংক্ষিপ্ত। আচ্ছা, এরপরে এই 6 অধ্যায় থেকে একটু বোঝার আছে, হ্যাঁ 6 অধ্যায় থেকে কি হয়, 6, 7 যেটাই বলেন না কেন, 6, 7 এবং 8ও যদি বলি আর কি। তো বিশেষ করে 6 আর 7টা একটু ভালো করে বুঝে নেন, হ্যাঁ 6 আর 7টা ভালো করে বুঝে নেন। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বিগত বছরে একটা প্রশ্ন দেখাবো, হ্যাঁ এটা একটু দেখেন, দেখেন কিভাবে প্রশ্ন আসে, তাহলে বুঝতে পারবেন, তাহলে কনসেপ্টটা আপনাদের ভালো ক্লিয়ার হবে, হ্যাঁ। দেখেন কিভাবে আসে প্রশ্নগুলা, একটু সবাই বলেন তো, এইখানে আমি একটু স্ক্রিনটা যদি বড় করে নেই আপনাদের জন্য দেখার সুবিধা হবে। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে না? আশা করি ক্লিয়ার দেখতে পারার কথা। এইখানে দেখেন 24 নম্বর প্রশ্নটাতে কি বলছে দেখেন, যে এটা কিন্তু আপনাদের কবেকার প্রশ্ন, এটা কিন্তু আপনাদের, আমি এটা প্রশ্ন দেখাবো, ওটা আগে আমি অধ্যায়গুলো আলোচনা করে আসি, তারপর আপনাদেরকে দেখাবো। 24 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন তো, যে এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করো যে কোনো দুটি। এটা কিন্তু গ বিভাগে আসছে, তাই না? কোথায় আসছে, গ বিভাগে। এর মানে কি বুঝলেন এখানে দেখেন, এখানে যে কোনো দুটি বলছে, তাই না? অর্থাৎ এই
আপনার যে অধ্যায়টা দেখালাম 6 আর 7, এই দুই অধ্যায় থেকে নরমালি কিভাবে প্রশ্ন আসে, যে আপনার একসাথে কয়েকটা প্রশ্ন দেয়, হ্যাঁ, ছোট ছোট কয়েকটা প্রশ্ন থাকে। যেমন এখানে 3টা দিয়েছে, তো 3টা দিয়েছে, এর মধ্যে আপনাকে 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাহলে আপনার যদি 8 মার্ক হয়, তাহলে এক একটা প্রশ্ন কত করে যাচ্ছে? 4 করে পাচ্ছেন। কত করে পাচ্ছেন? 4 করে পাচ্ছেন। ঠিক আছে, 4 করে। তো তাহলে বুঝতে পারতেছেন এখানে যদিও থাকবে মানে অপশন দিয়ে দিচ্ছে যে 3টার মধ্যে যে কোনো 2টা, 3টার মধ্যে যে কোনো 2টা আপনি যদি এখানে কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি কি 8 পাবেন। আর একটা অপশনাল, ওটা আপনার দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তো এই হচ্ছে 6-7-এর কনসেপ্ট। তাহলে 6-7-এর কনসেপ্ট গুলো কি, ম্যাথ একসাথে 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 2টা থাকতে পারে। ওইখান থেকে আপনাকে বলে দিবে যে আপনার কতগুলো করতে হবে। আর যদি না বলে দেয়, তাহলে ভাবতে হবে প্রত্যেকটাই করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এই জায়গা থেকে তাহলে আমরা এতটুকু বুঝলাম যে 6 অধ্যায়ে যে প্রশ্নগুলো হবে, এখানে কিন্তু কম্বাইন্ড প্রশ্ন থাকে। আপনি যদি আরেকটু দেখেন, আমি যদি গত একটাতে দেখাইলাম, আমি যদি আরেকটা দেখাই, এদিকে দেখেন, এর আগের প্রশ্নটা যদি দেখাই, তার আগের বছরের, এই যে দেখেন 23 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে গিয়া এর আগের বার, মানে এটা দিলাম 25, এটা দেখাচ্ছে 24। দেখছেন তো? এই দেখেন এখানে কি বলছে, এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ বের করতে বলছে, যে কোনো 2টা। এই যে দেখেন এখানেও কিন্তু আপনার এই কবে 3টাই কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে এইখান থেকে এরকম করে প্রশ্ন হয় আর কি। হ্যাঁ, এখান থেকে এভাবে প্রশ্ন হয়। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। একটু বলি তো, যে 6-7 থেকে যেভাবে প্রশ্ন হয়, এটা কি ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু বলবেন। একটু মেসেজ করি যে বুঝছি কিনা, যে কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যে কিভাবে প্রশ্ন হয় এটা ক্লিয়ার কিনা। ওকে ওকে, ঠিক আছে। তাহলে গেল, তাহলে 6-7 এখান থেকে এরকম করে প্রশ্ন আসবে। সেটা প্রতি সংক্ষিপ্ত থাকতে, সংক্ষিপ্ত ম্যাক্সিমাম থাকবে। আর রচনামূলক গুলো এরকম একসাথে কয়েকটা আসবে। হ্যাঁ, একসাথে কয়েকটা আসবে। 6-7 থেকে একসাথে 3টা প্রশ্ন হবে, ওই 3টা প্রশ্ন একসাথে মিলে একটা রচনামূলক হবে। ওকে, এ 6-7-8টা গেল। আর যেটা হচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা, এইখান থেকে আবার এরকম না, এইখান থেকে আপনার একটাই প্রশ্ন আসবে। হ্যাঁ, রচনামূলক একটা আসবে, এরকম একটা প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন থাকবে না। হ্যাঁ, এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম রচনামূলকে দেয়। ঠিক আছে, এটা কিন্তু রচনামূলকে দিয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি, এখান থেকে আমরা এতটুকু বুঝলাম। কি বুঝলাম দেখি একটু মার্ক করে দিই আবার। এখানে রচনামূলকের জন্য আমরা অবশ্যই 2 অধ্যায়, তারপর কত, 3 অধ্যায়, আর এখানে 6-7। 6-7টা হচ্ছে কিভাবে পড়বো বললামই তো, যে কম্বাইন করে প্রশ্ন হবে সেটা। আর এখানে 7 এই অধ্যায়গুলো কিন্তু রচনামূলকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ক্লাস তো রেকর্ড সবসময় থাকে, এটা আজকে নতুন কিছু না, তো ক্লাস তো রেকর্ড থাকেই। তাহলে 1 থেকে 7-8 এরকম করে বললাম, এটা গেল। আর মিড টার্মের জন্য কি বলছিলাম, 13, 14, 15। হ্যাঁ, 13, 14, 15 এইগুলো থেকে আপনার মাঝে মধ্যে সংক্ষিপ্ত দেয়, রচনামূলক দেয়। এগুলো আমরা যখন প্রশ্নগুলো মার্ক করে দিব, আপনাদের প্রশ্নগুলো দাগাই দিব, তখন আপনি ক্লিয়ার হবেন যে আসলে কেমন প্রশ্ন আসতে পারে বা কিরকম কি আসে। এটা যখন দেখবো, প্রশ্নটা মার্ক করে দিলে তখন আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তবে যারা একটু দুর্বল আছেন তাদেরকে বলবো যে আপনারা এদিকে আসবেন না, 13, 14, 15 এদিকে, এই অধ্যায়গুলো তো আসবেন না। ঠিক আছে, এই অধ্যায়গুলো একটু মানে ঝামেলা করে মাঝে মধ্যে। ঠিক আছে, এই অধ্যায়গুলো একটু ঝামেলা করে। তো সেই জায়গা থেকে আপনারা পড়ার জন্য, আমি রচনামূলকের জন্য আমি মনে করি 1 থেকে 8 পর্যন্ত মোটামুটি এই 1 থেকে 8 এই এই 8টা অধ্যায় যদি আপনি ভালো করে ধরতে পারেন, আপনার ভালো একটা মার্কস নিয়ে একটি পরীক্ষা দিয়ে চলে আসতে পারবেন। ঠিক আছে, যারা একটু দুর্বল স্টুডেন্ট, ঠিক আছে, যারা এবারও হয়তো ম্যাথ মানে রিপার্ট খাইছেন, তাদের জন্য বলতেছি। মাত্র 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত করতে পারলে আপনার কি হয়ে যাবে, আপনার একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ হওয়া যাবে। ওকে, আচ্ছা, এখানে একদম বলতেছে অনির্দিষ্ট, তো অনির্দিষ্ট যোজিত ফল, নির্দিষ্ট যোগ বিযোগ, এগুলো অনেকেরই দেয় নাই। হ্যাঁ, আমি মূলত সবারটা অ্যাভারেজ করে সাজেশনটা দিচ্ছি, একটু নেন। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমি অধ্যায় থেকে এতটুকু দেখাই দিলাম। আর বাকি অধ্যায়গুলো ইনশাল্লাহ ফাইনালে আমরা দেখাই দিব, ওটা কোনো সমস্যা না। আপাতত মিড টার্ম যেহেতু আলোচনা হচ্ছে, আমরা মিড টার্ম নিয়েই আমরা ফোকাস করি। ওকে, আমরা মিড টার্মকেই ফোকাস করি। ক্লাস অবশ্যই রেকর্ড থাকবে। এটা তো বারবার বলতে হবে কেন? আচ্ছা, তাহলে আর এর আগের দিন বলছিলাম আমাদের কিন্তু এখানে প্রথমে এই বইয়ের স্মার্ট বুকের একটা বিশেষত্ব কি, যে আপনার কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আছে। যেমন এখানে দেখেন 2022 সালে প্রশ্ন দেওয়া আছে 23, 24, 25। এই কোন সালে কোন অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন আসছে বা কম আসছে, এটা দেখতে পারে আপনার বুঝতে পারবেন যে এখানে কেমন কি প্রশ্ন আসে। ঠিক আছে, এই যে দেখেন আমি যে বলছিলাম না, এই যে মোটামুটি এই 8 অধ্যায়, এই 8 অধ্যায় পর্যন্ত মোটামুটি যারা দুর্বল তারা তো পড়তে হবে, তাদের জন্য এনাফ। এখান থেকে এই ফিচারটা অবশ্যই দেখবেন আপনার। হ্যাঁ, এটা অনেক বেশি আপনাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, আর একটা বিষয় এখন একটু দেখাবো আপনাদের, যেটা বললাম যে প্রশ্ন একটু দেখাই নিয়ে আসি, কারণ আমরা পড়াশোনার একটা ধরন শিখাই আপনাদের এখন। হ্যাঁ, পড়াশোনার ধরন শিখাই, কিভাবে পড়াশোনা করতে হয়, কেন আপনারা ফেল করেন আমার মাথায় কাজ করে না।
বিগত সালের 3টা বছরের প্রশ্ন খুলে যদি কেউ পড়ে যায় যে আমি বিগত সালের 3টা বছরের প্রশ্ন আমি পড়ে পরীক্ষা দেব, ওর মানে এক আল্লাহ স্যার, আমি মনে করি আল্লাহ স্যার আর কেউ ফেল করাতে পারবে না। ঠিক আছে? ও যদি কেউ 3 বছরের প্রশ্ন যদি বিগত বছরের প্রশ্ন পড়ে দিতে পারে, সেটাও যদি আপনাদের পড়ার সময় না হয় আপনাদের, তাহলে তো আসলে কিছু করার নাই। আপনাদেরকে এত আমরা ইনশিওর করি, এত আমরা চেষ্টা করি যে ভাই একটু পড়াশোনা করেন, একটু পড়াশোনা করেন, না আপনাদের পড়াশোনা করতেই ভালো লাগে না, এরকম একটা অবস্থা। মা বাবা টাকা দিচ্ছে, আপনি পড়তেছেন, এতটুকুতেই আপনারা সীমাবদ্ধ। ইচ্ছা হলে পড়তেছি, না হলে নাই। ঠিক আছে? খুবই খারাপ লাগে আপনাদের আমি যেহেতু আপনাদের প্রথম পর্ব নিয়ে আমি কাজ করছিলাম, কিন্তু আপনাদেরকে খুব চেষ্টা করছিলাম আমি নিজ থেকে। আপনারা কতটুকু যারা আমার সাথে রেগুলার কানেক্ট থাকেন, আপনারা হয়তো বা জানেন যে আমি কিভাবে স্টুডেন্টদেরকে চেষ্টা করি ওদেরকে সাপোর্ট দেওয়ার, বা ওদেরকে একটু বোঝানোর, বা ওদের যা যা প্রয়োজন সেগুলো দেওয়ার। অথচ আপনাদের ব্যবহার আচার বা আপনাদের রেজাল্ট দেখে মানে খুবই হতাশ, আমি খুবই হতাশ। যেটা করলো কি আসলে, এর চাইতে মানে আমার কাছে কষ্টের লাগার বিষয় আর নাই, বুঝছেন? মানে খুবই খারাপ লাগছে রেজাল্টের দিন, খুবই খারাপ লাগছে আপনাদের অবস্থা দেখে। আবার যখন আমি ক্লাসের দেখতে গেলাম যে আপনারা কত, এই কথাগুলো বলতেছি কারণ বুঝবেন, হ্যাঁ এই কথাগুলো বলছি কি কারণে, আমি দেখছি কি আমাদের অ্যাপে যে ক্লাসগুলো থাকে, পণ্ডিতরা এই ক্লাসগুলো করেই না। মানে মহাপণ্ডিত তারা মানে ক্লাসই করেন না। তো ক্লাস যখন না করে, ও ক্লাস না করে যায় পলিটেকনিক ক্লাস করতে, পলিটেকনিক ক্লাস করে আসে ভালো কথা। পলিটেকনিক ক্লাস করে যদি ভালো রেজাল্ট হয় তাও বলতেন যে না, ছেলেটা পলিটেকনিক ক্লাস করে ভালো রেজাল্ট করছে, তাও করে নাই। তাহলে এদিকেও ক্লাস করলো না, অ্যাপেও ক্লাস করলো না, রেজাল্টটা খারাপ হলো, আলটিমেটলি তাহলে কি হলো? এটা তো আলটিমেটলি কিছু হইলো না। ঠিক আছে? বিষয়গুলো একটু মাথায় রাখবেন, হ্যাঁ। আপনারা চেষ্টা করবেন পলিটেকনিকে যা ক্লাস করবেন ভালো কথা, ওইটাকে রুমে এসে আমাদের অ্যাপ থেকে ক্লাস দেখে দেখে ওটাকে ঠিক করে নেবেন। কোথাও বুঝতে সমস্যা হলে সেটা ক্লাস দেখে বুঝে নেবেন। আমার তো সব ক্লাস করার দরকার না, আমার যেখানে দেখেন আমাদের প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা টপিক আকারে ভাগ করে দেওয়া আছে। প্রত্যেকটা মানে ক্লাসের ভিডিও শুরুতেই বলে দেওয়া আছে যে এরকম আপনার এই টপিকের ক্লাস এটার উপর, তাহলে ওইখানে দেখে দেখে আপনি ক্লাসগুলো করে ফেলবেন। সব ক্লাস তো আপনার করার দরকার নাই, জাস্ট দিনেরটা দিনে শেষ করে ফেলবেন, তাহলেই তো হচ্ছে। ঠিক আছে? আচ্ছা দেখেন তাহলে এইখান থেকে যেটা দেখাচ্ছে, এখান থেকে কি ধরনের প্রশ্ন আছে সেটা দেখানোর জন্য। যেমন দেখেন এখানে 1 নম্বর প্রশ্ন কি বলছে যে 3x+1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস থেকে আংশিক ভগ্নাংশের রূপে লেখো। ঠিক আছে? এরকম প্রশ্ন আপনাদের ক বিভাগে দিয়ে থাকে। এরকম প্রশ্ন কি করে আপনাদেরকে ক বিভাগে দিয়ে থাকে। তারপর 2 নম্বর কি বলছে, e⁻⁻x ধারাটাই লেখো। এরকম প্রশ্ন আমাদের ক নম্বরে দেয়। তারপর 3 নম্বর কি বলছে, a+x⁻হোল পাওয়ার কত 15, এর বীজতে মোট কয়টা পদ আছে, এরকম প্রশ্ন বলে। তারপর 4 নম্বর যে ফাংশন অফ এক্স কজ এক্স হলে এরকম মান কত, এরকম মান বের করতে বলবে আপনাদের। তারপর লিমিট একটা দিয়ে দিবে, বলবে এটার সূত্রটা লেখো। এই ডিডি এক্স সেক ইনভার্স এক্স এর সূত্রটা কি, এটা আপনাদেরকে দিবে। তারপরে যে ওয়াই ইকুয়াল টু এরকম করে দিয়ে মনে করেন যে এরকম কিছু প্রশ্ন আপনাদেরকে পরীক্ষার হলে দিবে, এগুলো আপনাদেরকে দেখে গেলেই হওয়া যাবে। এইরকম প্রশ্ন কিসে আসে, অতি সংক্ষিপ্ততে এরকম প্রশ্ন আসে আপনাদের পরীক্ষাতে। এরপর খ নম্বরে একটু বড় যেগুলো সেগুলো আসবে, এটা তো জানেনই। এই যে 11 নম্বর প্রশ্নটা কিন্তু এটা কিন্তু আপনাদের ক্লাসে কিন্তু করাইছে, এটা কিন্তু আছে। তারপর 12 নম্বর প্রশ্ন এরকম ফাংশন থেকে কিছু প্রশ্ন দিয়ে থাকবে, এরকম দেখাইতে বলবে যে ফাংশন ওয়াই ইকুয়াল টু এক্স দেখাইতে হবে। এরপরে 13 নম্বর প্রশ্ন খেয়াল করেন। তারপরে যে মূল নিয়ম অন্তরিক্ষ রুট ওভার এক্স এর অন্তরিক্ষ শক নির্ণয় করতে বলবে, এরকম বের করতে বলবে। 15 নম্বরে যে তো একটা সমীকরণ দিয়ে বক্ররেখা এরকম বলবে। এই টাইপের প্রশ্নগুলো আপনাদেরকে একটু দেখে দেওয়া লাগবে, দেখাই দিলাম, আপনারা একটু দেখে নিন, হ্যাঁ। এত বলা যায় না মুখে, একটু সমস্যা। তো এইগুলো এই টাইপের প্রশ্ন কিন্তু আপনাদেরকে রচনামূলকে মানে সংক্ষিপ্ত দিয়ে থাকে। আচ্ছা দেখেন এরপর গ বিভাগে দেখেন যে 21 নম্বর হচ্ছে আপনার কি একটা রচনামূলক 3 এর প্রমাণ, এটা কিন্তু আপনারা নিজেরা করছেন। 22 নম্বর প্রশ্ন এরকম বসে। 23 নম্বর প্রশ্ন এরকম টাইপের প্রশ্ন দেয়। তো এই ধরনের প্রশ্নগুলো জাস্ট একটু কি করতে হবে, আপনাদেরকে একটু কষ্ট করে বুঝতে হবে যে না আমার এরকম প্রশ্ন, যেমন একটু আগে আমরা 26 নম্বর কিরকম প্রশ্ন আসতে পারে দেখেন, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর এরকম দেওয়া আছে, এরকম করে মান নির্ণয় করতে হবে। এখন এটা আমি কেন দেখাচ্ছি, তাই না? এটা আমি কেন দেখাচ্ছি, এটা দেখানোর কারণ একটাই, আপনারা যে সাবজেক্টটি পড়েন না কেন, হ্যাঁ যে সাবজেক্টটি পড়েন না কেন ওই সাবজেক্টের বিগত বছরের কমপক্ষে 2 থেকে 3টা বছরের প্রশ্ন আপনি এই বই শুরু করার আগে দেখবেন যে কি ধরনের প্রশ্ন আসে বা কি রকম প্রশ্ন আসে। ওই প্রশ্নগুলো দেখে দেন আপনি হচ্ছে পড়াশোনা শুরু করে দেবেন। এতে করে কি হবে, এতে করে আপনার লাভটা হবে যে আপনি যেগুলো পড়বেন বুঝতে পারবেন যে আমার এইরকম প্রশ্ন পরীক্ষাতে আসে, তাহলে আমার এইরকম প্রশ্ন একটু ভালো করে পড়া দরকার।
বুঝছেন? এরকম করে প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে পড়লে আমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবো। আবার দেখবেন যে হুবহু এই প্রশ্নগুলো চলে আসতেছে। তখন আপনি নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবেন। আর আমরা বিগত সালের প্রশ্ন তো দেখিই না। না দেখেই একদম শুরু থেকে শুরু করে আল্লাহর নামে এরপর যা হয়। যা হয় এটা তো আপনাদের 15% পাস। এই যে 15% পাসই হচ্ছে আপনাদের যা হয় অবস্থা। ঠিক আছে? এজন্য কষ্ট করে হলে পরেও আপনারা আপনাদের যে পরীক্ষা দিবেন এর আগের কমপক্ষে 2 থেকে 3টা বছরের প্রশ্ন যত কষ্টই হোক কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নিয়ে দেন পড়াশোনা শুরু করবেন। দেন পড়াশোনা শুরু করবেন। আগে প্রশ্নগুলো দেখবেন, তারপরে আপনি বইয়ের মধ্যে ঢুকবেন যে আমি এখন তাহলে পড়াশোনা শুরু করতে পারি। ঠিক আছে? এর জন্য মূলত আমি হচ্ছে প্রশ্নগুলো আমি দেখাইলাম। আচ্ছা। এখন আমরা তাহলে আমাদের প্রশ্ন মার্কিং এ আসি, হ্যাঁ? দেখেন। তাহলে এখন শুরু করলাম আমাদের প্রশ্ন মার্কিং করা। ঠিক আছে? দেখেন সবাই। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত হয়তোবা একটু রাগ করে কথা বলছি বা হয়তোবা একটু বাজে কয়েকটা কথাও বলছি আমার কাছে মনে হচ্ছে। এই বিষয়গুলো বলছি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আসলে কিছু বলার নাই। আমার আল্টিমেটলি যে আমার যতটুকু দায়িত্ববোধ ছিল সেই জায়গা থেকে আপনাদের বললাম। আপনারা অন্ততপক্ষে নিজের ক্যারিয়ারটাকে ফোকাস করেন, হ্যাঁ? নিজের ক্যারিয়ারটাকে ফোকাস করেন আর ভালো কিছু করেন। এটাই দোয়া করি আপনাদের জন্য। ঠিক আছে? হ্যাঁ, বিগত সালে প্রশ্ন আমরা সবসময় দিয়ে দেই। আমাদের গ্রুপে এগুলো দিয়ে দেই আমরা। ঠিক আছে? দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করেন তাহলে আমাদের প্রথম অধ্যায় থেকে দেখেন এই প্রশ্নটা পড়তে হবে অবশ্যই যে 3x+4 ভাগ x+1 ইন্টু x একে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা, হ্যাঁ? এই প্রশ্নটা পড়তে হবে। এটা প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপরে এটা পড়বেন 9 নম্বর যে x² - x+1 x² - x+1 x² + 1 ইন্টু x+1 হোল স্কোয়ার। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু পড়বেন যে কিভাবে এই কোন পার্ট থেকে কিভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করে, এই প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে, হ্যাঁ? আচ্ছা, এবার গেল। এরপরে একই রকমের প্রশ্ন, জাস্ট কয়েকবার দিয়েছে এইগুলা। তারপরে একটু আগে যেটা দেখে আসলাম এই প্রশ্নটা পড়বেন যে x² + 1 x+1 হোল স্কোয়ার ইন্টু x² + 3। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না? একজন বলছে কথা শোনা যাচ্ছে না, এটা কি সত্যি? একটু বলেন তো, কথা কি শোনা যাচ্ছে না? যাচ্ছে তো, যারা বলতেছেন যাচ্ছে না তাদের হয়তোবা নেটওয়ার্কের প্রবলেম, হ্যাঁ? নেটওয়ার্কের আপনি বের হয়ে আবার ঢোকেন, হ্যাঁ? বের হয়ে আবার ঢোকেন। আচ্ছা, তাহলে 16 নম্বর প্রশ্নটা পড়বেন, হ্যাঁ? x² + 1 x+1 হোল স্কোয়ার ইন্টু x² + 3 কে আংশিক ভগ্নাংশে রূপান্তর করে, এই প্রশ্নটা অবশ্যই পড়বেন। ঠিক আছে? আর ম্যাথ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, ম্যাথ কিন্তু আপনার হুবহু পরীক্ষাতে আসবে এটা চিন্তা করার দরকার নেই। রচনামূলক হুবহু পাবেন, সংক্ষিপ্ত হুবহু পাবেন। কিন্তু আপনি বেসিকটা শিখে যাবেন, একটু যদি ঘুরায় দেয় ওটার জন্য পারেন, হ্যাঁ? মানে বেসিকটা শিখে যাবেন, তাহলে দেখবেন যে আর কোনো প্রবলেম হবে না। তাহলে যে কোনো প্রশ্ন দিলে আপনি পড়ে আসতে পারবেন, হ্যাঁ? তাহলে এর দেওয়া অধ্যায় থেকে মোটামুটি এই টাইপের যে কটা প্রশ্ন তিন চারটে দাগা দিয়েছি এইগুলো একটু পড়ে যাবেন, ইনশাল্লাহ এগুলোতেই হওয়া যাবে আপনাদের। ঠিক আছে? আচ্ছা, আপনার সংক্ষিপ্ততে এটা পড়বেন 5x - 12 ভাগ x² - 5x + 6 ইকুয়াল টু, মানে এটার আংশিক ভগ্নাংশের রূপান্তর, এটা পড়তে হবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ওইটা পারলে 2 নম্বরও পারা যাবে, হ্যাঁ? ওইটা পারলে 2 নম্বরও পারা যাবে। ঠিক আছে? ওইটা পারলে 2 নম্বর পারা যাবে। তারপরেও আমি 2 নম্বরটা দিলাম, হ্যাঁ? 2 নম্বরটা পড়বেন এখান থেকে যে x² + 1 ভাগ x ইন্টু x - 2 হোল স্কোয়ার। এই দুইটা প্রশ্ন সংক্ষিপ্তের জন্য অবশ্যই পড়ে যাবেন, হ্যাঁ? এই দুইটা প্রশ্ন অবশ্যই সংক্ষিপ্তের জন্য পড়ে যাবেন। আচ্ছা, গেল। এরপরে যদি আমি খেয়াল করি একটু রচনামূলকে আসি আমরা, যদিও এই অধ্যায় থেকে রচনামূলক তুলনায় কম আসে, আসে না এরকম না, আসে, তবে ওই পার্সেন্টেজটা অনেক কম, ওই পার্সেন্টেজটা অনেক কম। আচ্ছা, এইবার আসলাম আমি, হ্যাঁ? রচনামূলকে রচনামূলকের জন্য 1 নম্বরটা পড়বেন। এটা একটা ভালো প্রশ্ন, হ্যাঁ? এটা একটা ভালো প্রশ্ন, এটা অবশ্যই পড়বেন। এরপরে এটা গেল। এদিকে আর কোনটা দিব?
আচ্ছা, এখান থেকে এই 6 নম্বরটা পড়বেন, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই প্রশ্নটা স্ক্রিন দেখা যাচ্ছে তো, স্ক্রিন দেখা যাচ্ছে তো, এটা পড়বেন। আর একটা প্রশ্ন এখান থেকে পড়তে পারেন, সেটা হচ্ছে যে যদি আপনাদের সময় সুযোগ হয়, আপনারা ব্যস্ত তো, এই প্রশ্নটা পড়বেন, হ্যাঁ, এই প্রশ্নটা দেখে যাবেন যে সেটা দরকারই নাই, এটা দরকারই নাই, হ্যাঁ, আপাতত যেগুলো দিলাম এগুলো দেখবেন, এর বাইরে দেখার দরকার নাই। আর যদি যারা একটু অ্যাডভান্স প্রিপারেশন নেবেন তাদের জন্য বলবো আপনারা পড়তে পারেন, হ্যাঁ, এই প্রশ্ন পড়তে পারেন, যে এটা, এই প্রশ্নটা আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এই অধ্যায় গেল, হ্যাঁ, এই অধ্যায় থেকে আমরা যতটুকু দিলাম, এক অধ্যায়কে ক্লিয়ার, একটু বলেন তো এক অধ্যায়ের কনসেপ্টটাকে ক্লিয়ার, যে কিরকম প্রশ্ন পড়তে হবে বা কিরকম প্রশ্ন পরীক্ষাতে আসে, এই কনসেপ্টটাকে ক্লিয়ার। রিক্যাপ করার মারুফ, এই ক্লাস রেকর্ড থাকবে, হ্যাঁ, এই ক্লাস রেকর্ড থাকবে, সো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, ওকে। পরবর্তীতে আপনি দেখতে পারবেন, এখানে রিক্যাপ করতে গেলে অনেক সময় লাগবে আমার, আর এটা সম্ভব না। আচ্ছা, এবার তাহলে আমরা আসি এখানে, দুই অধ্যায়ে চলে আসি। দুই অধ্যায়ের প্রশ্ন এটা খুব একটা কঠিন মনে হবে না আশা করি। এই যে প্রথম যে অধ্যায়টা, হ্যাঁ, মানে প্রশ্নটা আর কি, এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই সূচক ধারা কাকে বলে এটা পড়বেন, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর এক্স এর ধারাটি লেখো, এটাও পড়বেন। আর এখানে ই এর ধারাটি লেখো, এই মোট 4টা প্রশ্ন, হ্যাঁ। ক্লাস, ক্লাসের রেকর্ড স্বপ্নেক্স অ্যাপে আমার লাইভ অপশনে পাবেন, গ্রুপেও পাবেন। স্বপ্নেক্স গ্রুপে পাবেন, আবার কি আমাদের যে স্বপ্নেক্স অ্যাপ আমার লাইভ অপশন আছে, ওইখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এটা গেল, এই 4টা প্রশ্ন এখান থেকে অবশ্যই পড়বেন, হ্যাঁ, এই 4টা প্রশ্ন এখান থেকে অবশ্যই পড়বেন। আচ্ছা, এটা গেল। এবার যদি সংক্ষিপ্ত জন্য খেয়াল করি, সংক্ষিপ্ত জন্য এই প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন পড়তে পারেন এখান থেকে, যে ই এর দ্বারা প্রকাশ করো, এই একটা প্রশ্ন আপনি এখান থেকে পড়বেন, ঠিক আছে। আর এই 3 নম্বরটা পড়বেন। এই সংক্ষিপ্তের জন্য এই দুটা পড়লেই এনাফ, হ্যাঁ, সংক্ষিপ্তের জন্য এই দুটা পড়লেই এনাফ, সংক্ষিপ্তের জন্য এই দুটা পড়লেই এনাফ। আচ্ছা, এরপরে রচনামূলকের জন্য, হ্যাঁ, রচনামূলকের জন্য এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে যাবেন, হ্যাঁ, এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে যাবেন। এরপরে এই অধ্যায় থেকে রচনামূলক কিন্তু আসবে, হ্যাঁ, এর আগে যদি রচনামূলক কম দিয়েছি, এই অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই পড়বেন। 1, 2 এটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, সো এগুলো বাদ দেওয়া যাবে না, হ্যাঁ, এগুলো বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এটা গেল। আর একটা প্রশ্ন আসে, সেটা আমি দিব, সে প্রশ্নটা কোথায় 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 সেই প্রশ্ন, এদিকে যাওয়ার কথা। এই যে 7 নম্বর প্রশ্নটা, হ্যাঁ, এই 7 নম্বর, এই মোট 3টা প্রশ্ন রচনামূলক জন্য এই অধ্যায় থেকে খুব ভালো করে পড়বেন, খুব ভালো করে, ঠিক আছে। এই 3টা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের মধ্যে রচনামূলকে দিলে এই 3টার মধ্যে থেকে যে কোনো একটা পাবেন ইনশাল্লাহ, হ্যাঁ, এই 3টার মধ্যে যে কোনো একটা পাবেন। এটা গেল, তাহলে রচনামূলক এখানে শেষ আপাতত। এতটুকুই হবে, আর দরকার নাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে 2 অধ্যায় পর্যন্ত এতটুকু পড়লেই হবে, হ্যাঁ, এর বেশি আর পড়ার দরকার নাই, এর বেশি পড়ার দরকার নাই। আর যারা পড়বেন তাদের ক্ষেত্রে লাস্ট আমি কিছু কয়েকটা কথা বলবো, ওইগুলো থেকে বুঝতে পারবেন, হ্যাঁ। দেখেন, এবার 3 অধ্যায় যদি আমরা আসি, এই অধ্যায় থেকে আহ, একটু দেখেন, এখান থেকে প্রথমত এই ফরম্যাটটা মুখস্থ করে নেবেন সবাই, যেহেতু এই অধ্যায়ের জন্য এই ফরম্যাটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যদিও পরীক্ষাতে না আসে, এটা পড়ে নেবেন সবাই, এটা একটু মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এটা গেল। তারপরে যদি বলি যে 4 নম্বরটা, যে এক্স ভাগ এ প্লাস এ ভাগ এক্স টু দি পাওয়ার 20, এর বিস্তৃতির মধ্যপদ কোনটি, হ্যাঁ, এর মধ্যপদ কোনটি, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ, এটা পড়বেন। তারপর এখানে 5 নম্বরটা পড়বেন, যে এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত, এটা অবশ্যই পড়বেন, হ্যাঁ, এটা অবশ্যই পড়বেন, এখান থেকে দুইটা। আর এখান থেকে এই প্রশ্নটা পড়বেন, এটা পড়বেন, হ্যাঁ, মোটামুটি এই কয়টা, তিনটা, তিনটা, আর হচ্ছে এখানে আপনার হচ্ছে আর আগের দুইটা দিয়েছে, হ্যাঁ, এই মোট 5টা প্রশ্ন অতি সংক্ষিপ্ত জন্য এই অধ্যায় থেকে পড়বেন, অতি সংক্ষিপ্ত জন্য এই অধ্যায় থেকে। পার্থ রয়, স্ক্রিন দেখা যাচ্ছে রে বাবা, আমি তো, স্ক্রিন না দেখার কি আছে,
একটু বলেন তো, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিনে কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, আচ্ছা গেল। তাহলে এতটুকু আশা করি ক্লিয়ার। এরপরে দেখেন, এদিক থেকে আপাতত আর দরকার নাই, এদিক থেকে না পড়লেও হবে, আপাতত এতটুকুতেই থাকেন। হ্যাঁ, এটাই গেল, এটা অতি সংক্ষিপ্ত জন্য ওইগুলো গেল, ঠিক আছে, অতি সংক্ষিপ্ত জন্য এগুলো গেল। এখন এইখান থেকে সংক্ষিপ্ত জন্য কিছু প্রশ্ন, যদিও এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তুলনামূলক কম আসে, তারপরে যেগুলো আসে সেগুলো একটু আমি দেখাই দিই, একটু দুই একটা দেখাই দিই। দুই একটা দেখাই দিই। এখান থেকে পড়বেন হচ্ছে এই প্রশ্নটা, এই 2 নম্বরটা পড়বেন। হ্যাঁ, 2x² - 3/x টু দি পাওয়ার 11 এর বিস্তৃতি x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো, এটা পড়বেন। হ্যাঁ, এটা পড়বেন। এখান থেকে এই প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, এটা গেল। আর এদিকে এই প্রশ্নটা পড়বেন যে 3x + 2/5x টু দি পাওয়ার 2 n এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান নির্ণয় করো, x বর্জিত পদের মান নির্ণয় করো। হ্যাঁ, এটা একটু পড়বেন। তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন পড়লেই এনাফ। আশা করি এই অধ্যায় থেকে আপনাদের ভালো একটা প্রিপারেশন এতটুকুর মধ্যে থেকেই হয়ে যাবে। হ্যাঁ, এটা গেল। এই অধ্যায় থেকে রচনামূলক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝছেন? এই অধ্যায় থেকে রচনামূলক গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল। এখান থেকে আরেকটা প্রশ্ন দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে এই 11 নম্বর প্রশ্নটা। হ্যাঁ, আচ্ছা 11 নম্বর না, 11 নম্বর না, 11 নম্বর না, 10 নম্বরটা। হ্যাঁ, 10 নম্বরটা, যে 1 - x + x² টু দি পাওয়ার -1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 13 এর সহগ নির্ণয় করো। হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন, এটা পড়বেন, এটা ভালো একটা প্রশ্ন পড়বেন, ঠিক আছে। তো সংক্ষিপ্ত জন্য এতগুলো পড়লেই আমার মনে হয় না যার অন্য কিছু পড়ার দরকার পড়বে। আর যারা মোটামুটি আরো A+ প্রত্যাশী আছেন তাদের জন্য তো কিছু থাকবে। হ্যাঁ, তারা এই প্রশ্ন পড়বেন। হ্যাঁ, এই প্রশ্নটা আপনাদের জন্য পড়া উচিত, এই প্রশ্ন আপনাদের জন্য পড়া উচিত। আচ্ছা, এরপর আসি, এই যে এই অধ্যায় থেকে রচনামূলক, কি বলতেছি, রচনামূলক। হ্যাঁ, রচনামূলক এই অধ্যায় কিন্তু খুব বেশি আসে। হ্যাঁ, রচনামূলক কিন্তু এই অধ্যায় থেকে অনেক বেশি আসে। তো সেই জায়গা থেকে খেয়াল করেন, 1 নম্বর প্রশ্নটা যদি বলি, এটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। বিস্তৃত x বর্জিত পদটির মান নির্ণয় করতে হবে, এটা রচনামূলকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পড়বেন। তারপরে আরেকটু আসি যদি আমরা নিচে, এটা হচ্ছে একদম মনে করেন যে এটা ছাড়া প্রশ্নই হবে না, আপনারা মনে করেন। হ্যাঁ, এটা ছাড়া মনে করেন আপনার পরীক্ষায় প্রশ্নই হবে না। তো সেইভাবে এটা পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, অনেক ভালো একটা প্রশ্ন, এটা একটু ভালো করে পড়বেন। এটা গেল। এরপরে এই প্রশ্নটা পড়বেন। হ্যাঁ, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, যে এই একটা বিস্তৃতিতে x টু দি পাওয়ার 15 এবং x টু দি পাওয়ার 16 এর সহগদের পরস্পর সমান হলে n এর মান নির্ণয় করতে বলছে, এই প্রশ্নটা এখান থেকে পড়বেন। হ্যাঁ, এটা ভালো একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল। আর এই প্রমাণটা আমি যদি আপনার দেখাই দেবো ক্লাসে, এই প্রমাণটার অনেকেরই প্রবলেম থাকে, অনেকেরই প্রবলেম আছে এটাতে। হ্যাঁ, এটা আমি নেক্সট ক্লাসে এটা ইনশাল্লাহ সলভ করে দিব। হ্যাঁ, এটা আমি সলভ করে দিব, তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, এটা আমি দেখাই দিব। তাহলে এখান থেকে এটা গেল, ঠিক আছে। কি বলছে, রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড ক্লাস আপনারা এখন যে কজন আছেন, যদি কেউ না পান তাহলে আমাকে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, 01901386116। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে। সেটা 38 লিখছে আর কি। হ্যাঁ, এটা একটু বুঝে নেন, মুছতেছে না। 01901386116, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে গেল, এতটুকু গেল, ঠিক আছে। তো মোটামুটি রচনামূলকের জন্য এই অধ্যায় থেকে এতটুকু, 3টা প্রশ্ন দিয়েছি, 3টা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ দেখবেন 3টের মধ্যে পরীক্ষার হলে কমন পেয়ে যাবেন। হ্যাঁ, কমন পেয়ে যাবেন। আচ্ছা, এতটুকু পড়লেই হবে। এদিকে এদিকে আর লাগবে না। আর যারা মোটামুটি A+ প্রত্যাশী আছে তারা এই 18 নম্বরটা দেখবেন। হ্যাঁ,
যারা এ প্লাস প্রত্যাশী আছেন তারা 18 নম্বর প্রশ্নটাও দেখবেন। 18 প্রশ্নটা বেসিক টাইপের, তো ওই আগেরটা পারলে এটাও পেরে যাবেন। দেখছেন তো আপনাদের স্টুডেন্ট কয়জন হয়ে গেছে? 121 জন হয়ে গেছে এখন, দেখছেন? এই হচ্ছে আপনাদের অবস্থা। আমি শুরুতে বলছিলাম তো এরকমই হয়। হ্যাঁ, আপনাদের ধৈর্য মানে একদম শূন্য কোঠায় গেলে যা হয় তার থেকেও খারাপ। হুম, তাহলে আমরা একটু সবাই কমেন্ট করে তো 3 অধ্যায় পর্যন্ত, 3 অধ্যায় পর্যন্ত যা যা বললাম এতটুকু সবাই ক্লিয়ার? সবাই একটু বলে তো 3 অধ্যায় পর্যন্ত কারো কি কোনো, আশা করি ক্লিয়ার হওয়ার কথা, এখানে তো না ক্লিয়ার হওয়ার মতো কিছু নাই। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন ফাংশনের মধ্যে ঢুকি। ফাংশন থেকে নরমালি আপনার অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন হয়, তো এগুলো নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নাই। ঠিক আছে, যে এখান থেকে 1 নম্বর প্রশ্নটা, এটা বেসিক, এই দুটো প্রশ্ন মানে পরীক্ষাতে আসুক বা না আসুক তাও পড়বেন। হ্যাঁ, এটা তো অনেক সহজ জিনিস, জাস্ট বেসিক টাইপের প্রশ্ন। ঠিক আছে, বেসিক টাইপের প্রশ্ন, এই দুটো একটু ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, যাদের বাকি আছে বাকিটুকু দেখবেন, কি বলে, রেকর্ড ক্লাস দেখে ওটা মার্ক করে নেবেন। আচ্ছা, এটা গেল। এরপরে পড়ার মতো, যদি করার মতো কোনগুলো আছে এখান থেকে দেখি আমরা। এখান থেকে 5 নম্বর প্রশ্নটা পড়বেন। 5 নম্বর প্রশ্নটা ভালো ইম্পর্টেন্ট, এটা একটু পড়বেন। হ্যাঁ, কোনো এগেইন এখানে রিপিট প্রশ্ন আলোচনা হবে না, এগুলো রেকর্ড থাকবে, বারবার বলতেছি রেকর্ড থাকবে, একই জিনিস আমি যেন নেক্সট টাইম আর না বলতে হয়। এগুলো রেকর্ড থাকবে, রেকর্ড থেকে এগুলো মার্ক করে নিতে পারবেন। আমি যদি আবারও সে রিপিট করতে যাই, এত সময় কই, সময় তো নাই। এই প্রশ্নটা 5 নম্বর প্রশ্নটা পড়বেন। তারপরে এখান থেকে পড়বেন হচ্ছে এই প্রশ্ন, 9 নম্বরটা পড়বেন। তারপর এখান থেকে আর কোনটা দিব, সব একই জিনিস, জাস্ট একটা বললেই হয়ে যায়, একই রকমের প্রশ্ন। ঠিক আছে, একই রকমের প্রশ্ন, জাস্ট একটু দেখে যাবেন। আর এই 14 নম্বরটা একটু দেখে যাবেন, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এখান থেকে এগুলো দেখে যাবেন। এগুলো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে দেখে যাবেন। হ্যাঁ, এগুলো কিন্তু একই জিনিস, দেখা আসলাম যে সাইন এক্স এর ক্ষেত্রে যেটা দেখলাম, এটাও কিন্তু একই কন্ডিশন। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, সংক্ষিপ্তর জন্য যদি বলি, সংক্ষিপ্তর জন্য সংক্ষিপ্তর জন্য এই যে দেখেন, এটা মনে হয় পরীক্ষাতে আসবেই মনে করেন। হ্যাঁ, এটাও অনেক ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, অনেক ভালো একটা প্রশ্ন, এটা ভালো করে দেখে যাবেন। এটা আপনার মিড টার্মে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, এটা মিড টার্মে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, এতটুকু গেল। তারপরে 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 এই যে দেখেন, এগুলো সাল দেখলেই বোঝা যায়। দেখেন, সাল দেখলেই বোঝা যায় কিরকম প্রশ্ন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো সাল দেখলেই বোঝা যায়। তাহলে এই প্রশ্ন এখান থেকে পড়বেন, এগুলো কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, এখান থেকে 2টা প্রশ্ন পড়েন, ভালো করে পড়েন, তাহলে দেখবেন যে পরীক্ষার হলে লিখে আসতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো মোটামুটি ওদের থেকে 2টা প্রশ্ন সংক্ষিপ্ত দাগাই দিলাম, এগুলো একটু ভালো করে পড়বেন। এখান থেকে যে আরেকটা 13 নম্বর প্রশ্ন পাইছি, এই প্রশ্ন ভালো করে পড়বেন, যে যদি y ইকুয়াল টু ফাংশন অফ এক্স হয়, এই প্রশ্নটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবেন, এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা গেল, এটা গেল। আর যারা এ প্লাস প্রত্যাশী আছেন তাদেরকে বলবো, এই যে 1 নম্বর প্রশ্নটা আর কি, হ্যাঁ, 15-1, এই প্রশ্নটা ভালো করে দেখে যান একটু। ঠিক আছে, এটা কিন্তু ভালো একটা প্রশ্ন, সো এটাও একটু দেখে যাবেন। হ্যাঁ, এটা একটু দেখে যাবেন, এটা একটু দেখে যাবেন। তাহলে আমাদের মোটামুটি ফাংশনও শেষ। একটু বলে তো, 4 পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? 4 নম্বর প্রশ্ন কি কারো কোনো প্রশ্ন, 4 পর্যন্ত, 4 পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা বলুন, এবার লিমিটে আসি। এই লিমিট কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, লিমিট কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট আমাদের, বিশেষ করে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তের জন্য। সহজ কিন্তু আপনার মনে করেন যে একটু বেসিকে যদি ঘাটতি থাকে তাহলে তখন আপনার জন্য কোশ্চেন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা দেখি কোনটা কোনটা পড়বে এখান থেকে। এখান থেকে 1 নম্বরটা পড়বেন, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ভাগ ইকুয়াল, মানে ভাগ না, এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ভাগ 2x+1, এই প্রশ্নটা পড়বেন। এটা কিন্তু ভালো একটা প্রশ্ন। হ্যাঁ, এটা পড়বেন, এটা পড়বেন তো। আর এরপরে এই 3 নম্বরটা,
এই তিন নম্বরটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। ৩ নম্বরটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু আগে দেখাইলাম যে কত ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটু আগে দেখাইছে, আসছে পরীক্ষা দেন 23-এ আসছে, 24-এ আসছে, 25-এ আসছে। তাহলে বুঝতে পারছেন এটা কত ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ? আর এই লিমিটের কিছু সূত্র থাকে যেগুলো ম্যাথের জন্য লাগে, এগুলো কমন সূত্র, এগুলো সবাই মুখস্থ করে নেবেন, হ্যাঁ? এই যে এগুলো কিছু সূত্র থাকে, সূত্রগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। তাছাড়া কিন্তু পরীক্ষার এই যে বাকি যে সংক্ষিপ্ত অসংক্ষিপ্ত তখন এগুলো কতটা কঠিন হয়ে যাবে, হ্যাঁ? এখানে 7 নম্বর প্রশ্নটা, 7 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, 1 - cos x ভাগ x স্কোয়ার, হ্যাঁ? এই প্রশ্নটাও ভালো করে প্র্যাকটিস করবেন, এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এতটুকু গেল। এত শর্ট করে সাজেশন দেওয়ার পরেও পোলাপাইন পড়ে না, পোলাপাইনের ধৈর্য থাকে না। তোরে না মাইরে একদম পিডায় যদি সোজা করা যেত প্রত্যেকটা, তাহলে জাত হইতো, হ্যাঁ? আচ্ছা, এরপরে কি বলবো, এখান থেকে 9 নম্বর প্রশ্নটা দেখবেন একটু, হ্যাঁ? এগুলো অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত দেখবেন বেশি ইম্পর্টেন্ট, তো এই জন্য এখান থেকে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে যাতে করে আপনাদেরকে প্র্যাকটিস করতে সুবিধা হয়, হ্যাঁ? এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবেন। আচ্ছা, এরপরে এখান থেকে এটা যারা মোটামুটি এ প্লাস প্রত্যাশী সবার জন্য বলতেছি না, যারা ভালো রেজাল্ট করার জন্য টার্গেট, তারা এগুলো করবেন, হ্যাঁ? এগুলো একটু বেশি ক্যালকুলেশন, তো তো সেই জায়গা থেকে একটু সবার জন্য আমি এটা বলতেছি না, এটা একটু পড়বেন। এটা গেল। এই যে এই প্রশ্নটা ডুয়েট অ্যাডমিশনের জন্য এত ইম্পর্টেন্ট, বুঝছেন তো? ডুয়েট অ্যাডমিশন খুব দেয় এটা, এই প্রশ্নটা ডুয়েট অ্যাডমিশনে। তো ডুয়েট অ্যাডমিশনে যদি দেই, 4 অধ্যায় রচনামূলক আসে না তো আরাফাত, 4 অধ্যায় রচনামূলক আসে না, বুঝছেন? 4 অধ্যায় যদি আসেন, এই জন্য আমি ওটা মার্ক করে দিই না, আমাদের বইয়েও ওগুলো দেওয়া নাই রচনামূলক, ঠিক আছে? ওইটুকু বললে হবে। তো যেটা বললাম, এখান থেকে 3-এ এই প্রশ্নটা পড়বেন, হ্যাঁ? এই প্রশ্নটা ভালো ইম্পর্টেন্ট আছে, এটা পড়বেন। এটা গেল। এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন, হ্যাঁ? এই ধরনের প্রশ্নগুলো ভালো করে প্রশ্ন প্র্যাকটিস করবেন, যে 1 - cos x বাকি x স্কোয়ার, এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। এটা পড়বেন যে লিমিট x টেন্স টু 0, তারপর এখান থেকে পড়বেন, হ্যাঁ? স্মার্ট বুকের ম্যাথ গুলো করতে পারলে আপনি তো পুরো প্রত্যেকটাতে এ প্লাসই পাবেন। আমি তো ওইখান থেকে শর্ট করে দিচ্ছি, কি কারণে, যে আপনারা অন্তত মিড টার্মের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অন্তত পড়ে, তারপরে আপনাদের কাছে যদি মনে হয় যে না, আমার এখন মোটামুটি এখানে সব ভালো মতো পারি, স্যার যেগুলো দাগা দিয়েছে আমি সব পারি, এখন আমি তাহলে আমার মতো করে কিছু প্রশ্ন দেখতে পারি, ঠিক আছে? এগুলো কমপ্লিট করার পরে বাকিগুলো, এর আগে না, ঠিক আছে? এর আগে না। তারপর এখান থেকে এই প্রশ্নটা পড়বেন, এই দেখেন এই টাইপ, আমি কি এরকম টাইপ বলতে কি বোঝাচ্ছি, এই টাইপগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ? এগুলো আমি যদিও একটু বেশি দাগানো হয়ে যাচ্ছে, তারপর এই টাইপের প্রশ্নগুলো আসে 6, 7, 8, এগুলো বারবার আসে, হ্যাঁ? এই 6, 7, 8 এইগুলো প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এইগুলো একটু দেখবেন। দেখেন খুব বেশি বড় না, কিন্তু সহজ সহজে আছে, জাস্ট একটু দেখে নেবেন, হ্যাঁ? এই প্রশ্নগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে এখান থেকে এই প্রশ্নটা দেখবেন যে √1 - x, এই প্রশ্নটাও পরীক্ষাতে আসার সময় খুব বেশি, হ্যাঁ? এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবেন, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবেন। আচ্ছা, এখান থেকে গেল, দেখছেন তো? এই অধ্যায় রচনামূলক না, এগুলো এই অধ্যায়ের ক্ষেত্রে শুধু সংক্ষিপ্ত আর কি বলতে, অতি সংক্ষিপ্ত, হ্যাঁ? সংক্ষিপ্ত আর হচ্ছে অতি সংক্ষিপ্ত, এতটুকু ফাংশন আর লিমিট থেকে সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্তের জন্য এনাফ, ঠিক আছে? এতটুকু বললেই হবে। সবাই একটু বলি তো যে 5 অধ্যায় পর্যন্ত ক্লিয়ার কিনা, 5 অধ্যায় পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ঠিক আছে, ক্লিয়ার হলেই হবে, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা আছি অন্তরক সহগ ও অন্তরীকরণ, হ্যাঁ? এই অধ্যায়গুলো থেকে বললাম তো কিভাবে রচনামূলক আসে, সেটা কিন্তু শুরুতে দেখাই নিয়েছি আমি, যে একটা প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন থাকে, ওইখান থেকে আপনার লিখতে হয় আর কি, হ্যাঁ? ওটা কিন্তু আমি শুরুতে বলে নিয়েছি। এখান থেকে কিছু সূত্র টাইপের, এগুলো একটু মাথায় রাখবেন, যে ddx1 ভাগ √x সমান কি, ddx sec ইনভার্স x কি, এগুলো কিন্তু সূত্র, এগুলো একটু মনে রাখবেন, হ্যাঁ? এগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? তারপরে যে মূল নিয়মে অন্তরক সহগের সূত্রটা কি, এগুলো কিন্তু ম্যাথ করার জন্য লাগে, প্রত্যেকটা ম্যাথের জন্য এই সূত্রগুলো বেসিক সূত্র, এগুলো লাগবেই। আর যেগুলো বললাম যে tan ইনভার্স x, cosec ইনভার্স x, এগুলো কিন্তু সূত্র, সূত্র জানলে পরে এগুলো আপনার কাছে কোনো বিষয় হবে না, হ্যাঁ? এগুলো কোনো আপনার কাছে, হ্যাঁ হ্যাঁ, ক্লাস তো হবেই, এগুলো তো ক্লাস থাকবে, আমাদের তো অ্যাপের থেকে আগে ক্লাসগুলো দেখবেন, ক্লাসগুলো দেখবেন। আপনি হয়তো বা নতুন, এই জন্য জানেন না, এগুলো ক্লাস হয়, হ্যাঁ? এই জন্য ক্লাস হয় এগুলোর উপর। আচ্ছা, এরপরে e⁻x এর অন্তরীয় সহগ নির্ণয় করতে বলছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু দেখবেন, হ্যাঁ?
এই প্রশ্ন দেখবেন সবাই যে e টু দি পাওয়ার x এর অন্তরক সহগ নির্ণয় করো, এটা ভালো একটা প্রশ্ন। তারপরে এদিকে হচ্ছে আপনার cos 2x এটা কমই আসে, এই টাইপের cos ইনভার্স x মানে ইনভার্স জাতীয় যে প্রশ্নগুলো থাকে আর কি, cos ইনভার্স x এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? এটা ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ, log ax, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? জাস্ট কয়েকটা ক্লাস দেখলে পরেই হওয়া যায়, জাস্ট কয়েকটা ক্লাস দেখলে পরেই হওয়া যায়, সেটাও আপনাদের দেখানোর জন্য কত রিকোয়েস্ট করা লাগে, এটা দেখবেন। তারপর মূল নেমে সাইন এক্স এর অন্তরক সহগ, এই প্রশ্নটা দেখবেন। এগুলো কিন্তু ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, এগুলো প্রত্যেকটা ভালো করে শেষ করতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তারপরে এই যে রুট ওভার এক্স এর অন্তরক সহগ, এটা বের করতে হবে। বের করে যে 2400 আসছে 2500 আসছে, দেখছেন? এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বেন, হ্যাঁ, 24 25 এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, এতটুকু গেল। তাহলে এই যে দেখেন আমি এখান থেকে কয়টা প্রশ্ন দিয়েছি, জাস্ট কয়েকটা প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো একটু দেখলেই পারবেন। এখন আপনি বলেন তো, এই যে আমি যেগুলো প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো কি খুব বেশি বেশি হচ্ছে বলেন তো? একটা ম্যাথ টুর মতো একটা বই থেকে এরকম স্পেসিফিক প্রশ্ন দিয়ে দিচ্ছি, এটা কি খুব বেশি দিচ্ছি? মিফতাহুল জান্নাত রেকর্ড আছে ক্লাস, এগুলো দেখবেন, হ্যাঁ, এগুলো রেকর্ড থাকবে, দেখবেন। এই প্রশ্নগুলো, এইগুলো যদি কম হয় মানে বেশি হওয়া যায়, তাহলে ভাই আমি মনে করি আপনার পড়াশোনা আসলে করার দরকারই নাই, বুঝছেন? এগুলো করার দরকারই নাই, ঠিক আছে? রুট ওভার এক্স, তাহলে এটা পড়বেন, হ্যাঁ। আচ্ছা, এবার 7 নম্বর অধ্যায়টা দেখি, হ্যাঁ, 7 নম্বর অধ্যায়টা দেখি। 7 নম্বর অধ্যায় এই যে দেখেন, এই যে সূত্রগুলো দিছে এখানে, এই অন্ধকার হয়ে গেল কে? 8 নাই, কয়েকজনের আছে তো, একটু ওয়েট করতে হবে তোর এত তো। আচ্ছা, আমি 8 কোনটা দেখাই দিচ্ছি, হ্যাঁ, আমি 8 দেখাই দিচ্ছি কোনটা, দাঁড়ান। ল্যাপটপই তো কি করতেছে, এরকম হয়ে গেল কে? দাঁড়ান দেখতেছি। এরে বেটারা, এত মেসেজ করার কি আছে? আমি সব দেখতেছি তো, একই জিনিস 14 বার করে লিখতেছে, এখানে লিখতেছি, লিখেই যাচ্ছে, আমি মনে হয় জানি না, জানি তো আমি, বলে এত এত মেসেজ করার কি আছে? খালি অফলাইনে হইলে না কি যে করতাম আমি, কপাল ভালো তো অফলাইনে নাই, আমি কি জিনিস তখন বুঝাইতাম। নেট খারাপ না, একটু অনেকক্ষণ ধরে করতেছে তো, কারণ আমি দেখতেছি, হ্যাঁ। একটু দাঁড়ান, আমি আবার নিচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন যেটা বলতেছিলাম আর কি, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার সূত্রগুলো আছে, এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ। এই সূত্রগুলো কিন্তু আপনাদের অ্যাডমিশনও কাজে লাগবে, এখনো কাজে লাগবে, যে কোনো জায়গাতে দেখবেন যে ক্যালকুলাসের সূত্রগুলো চলে আসতেছে, হ্যাঁ। এই সূত্রগুলো একটু ভালো করে আয়ত্ত করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যদি আমি বলি, অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এখান থেকে দেওয়ার মতো দেখি কোনগুলো আছে, একটু দেখি, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে এই যে এটা পড়বেন, হ্যাঁ, এটা পড়বেন যে ইউ এবং ভি এর উভয়ই এক্স এর ফাংশন হলে ডি ডিএক্স ইউ ভাগ ভি, এটার একটা সূত্র আছে, এটা একটু ভালো করে পড়বেন। এগুলো কিন্তু সূত্র জাস্ট, হ্যাঁ, এগুলো জাস্ট সূত্র। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে এখান থেকে পড়বেন হচ্ছে এই যে ডি ডিএক্স সেক ইনভার্স এক্স
কথা নাই। আচ্ছা, আশা করতেছি এখন শোনা যাচ্ছে, তাই না? এখন তো শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটু আগে আগে দেখালাম কোনটা, জাস্ট একটা ম্যাথ বেশি দেখাই নেই এখানে, জাস্ট 3 নম্বরটা দেখাইছি যে ইউ এবং বি উভয় এক্স এর ফাংশন হলে ddx ইউ ভাগ বি, এটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এটা আমাদেরকে দেখতে হবে। এরপরে দেখেন 7 নম্বরটা আছে যে ddx sec ইনভার্স x, এই প্রশ্নটা পড়বেন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এতটুকু গেল। এরপর এটা পড়বেন যে ddx 1 ভাগ রুট x, এটার একটা মান দিয়ে একটা সূত্র প্রমাণ আছে, একটু দেখবেন এটা। হ্যাঁ, এটা ভালো একটা প্রশ্ন। এরপরে দেখেন 1 নম্বর প্রশ্ন, এটা কিন্তু এই অধ্যায়ের মধ্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? রুট ওভার এক্স প্লাস ওয়ান, রুট ওভার এক্স মাইনাস ওয়ান। আবার স্ক্রিন দেখা যাচ্ছে না, সরি সরি শালার। এখন দেখা যেত না? হ্যাঁ, আমি দেখাচ্ছি দেখাচ্ছি। এখান থেকে দেখেন কি কি করছে, জাস্ট এখান থেকে জাস্ট দেখেন, এখান থেকে 3 নম্বর প্রশ্নটা দেখেন। 3 নম্বর প্রশ্ন, ইউ এবং ভি উভয়ই এক্স এর ফাংশন হলে ddx ইউ ভাগ ভি এর একটা ফর্মুলা পড়তে বলছি। আর এখানে কি বলছি, এখানে ddx sec ইনভার্স x এর সূত্রটা পড়তে বলছি, এটা গেল। আর এখানে হচ্ছে আপনার একটা প্রশ্ন দিয়েছি ddx 1 ভাগ রুট ওভার x, এটা পড়তে বলছি। আর এখানে রচনামূলক সংক্ষিপ্ত যাই বলেন না কেন, যেহেতু মিলাই আসে, এই জন্য রুট ওভার এক্স প্লাস ওয়ান, রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, এটা বলছি জাস্ট এতটুকুই। হ্যাঁ, এতটুকুই বলছি। এরপরে 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 এই প্রশ্নটা, হ্যাঁ, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বেন, ঠিক আছে? এটা ভালো করে পড়বেন। এটা মনে করেন যে এটা না পড়ে কখনো পরীক্ষা হলে যাবেন না। হ্যাঁ, এটা না পড়ে ভুলে পরীক্ষার হলে যাবেন না। এটা প্রশ্ন হলো, এত ইম্পর্টেন্ট প্রশ্নটা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপর এই প্রশ্নটা 8 নম্বর প্রশ্নটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এটা পড়তে হবে। হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে আপনাকে। আচ্ছা, গেল। এরপরে এই দুইটা পড়ে 8ও পড়বেন 9 পড়বেন। হ্যাঁ, দুইটার সাথে একটু একটা ছোট একটা পার্থক্য আছে। হ্যাঁ, 8 আর 9 ছোট্ট একটা পার্থক্য আছে, ওই পার্থক্যটা ফাইন্ড আউট করার জন্য 8ও পড়বেন 9 পড়বেন, ঠিক আছে? 8ও পড়বেন 9 পড়বেন। আচ্ছা, গেল। এরপরে এটা tan ইনটু sin ইনভার্স x। হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পড়বেন। হ্যাঁ, এই প্রশ্নটা পড়বেন, এই প্রশ্নটা পড়বেন। আচ্ছা, তারপর 12 নম্বর প্রশ্ন পড়বেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 13 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু কি কিভাবে আসলে বললাম যে একটা দুই মানে একই সাথে তিন চারটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? ওই রকম করে ছোট ছোট কয়েকটা প্রশ্ন আসবে, ওইখান থেকে আপনাকে তিনটার মধ্যে দুইটা হোক, তিনটার মধ্যে তিনটা হোক, যে কটাই হোক, এগুলো আপনাকে পড়তে হবে। হ্যাঁ, এগুলো একটু মাথায় রেখে পড়তে হবে, খুব বেশি প্রেশার নেওয়া যাবে না। এই অধ্যায়ে কিন্তু ম্যাথ কিন্তু বেশি করতে হবে, ক্যালকুলাসে একটু ম্যাথ করতে হয় বেশি। হ্যাঁ, ক্যালকুলাসে একটু ম্যাথ করতে হয় বেশি। 13 14 গেল, এটাও গেল। এই তো শেষের দিকে চলে আসছি আমরা। হ্যাঁ, মোটামুটি এতটুকু করলেই হবে।
এই তো যেগুলো দেখালাম না, এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। পাশাপাশি এই রিলেটেড যদি দু একটা প্রশ্ন এখন আপনার কাছে পড়ার মতো মনে হয়, এই কথা আসতেছে তো, এই কথা আসতেছে না, কথা কিন্তু দুটো ঠিক থাকার কথা এখন। বলেন তো দেখে এখন কথা স্ক্রিন ঠিক আছে না? সব তো ঠিকই আছে, সব ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যে কটা প্রশ্ন দেখালাম এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবো আমরা সবাই, হ্যাঁ? এই প্রশ্নগুলো সবাই ভালো করে প্র্যাকটিস করব। আচ্ছা, এতটুকু গেল। এখন এই ৮ অধ্যায়তে অনেকে ২-৩ জনের আছে, তো ওদের জন্য আমি জাস্ট একটু শর্টকাট একটু বলে দিয়ে যাই। শর্টকাট না, পুরোপুরি বলে দিই। দেখেন এখান থেকে ১ নম্বর প্রশ্নটা পড়তে হবে, ২ নম্বরে পড়তে হবে, ৩ নম্বরে পড়তে হবে, হ্যাঁ? ১, ২, ৩ তিনটাই পড়তে হবে এখান থেকে। তারপরে ৫ নম্বরটা ৫ও পড়তে হবে, ৬ এগুলো কেন দিচ্ছি, এগুলো হচ্ছে আপনার বেসিক জিনিস। এগুলো হচ্ছে যখন সংক্ষিপ্ত করবেন, রচনামূলক করবেন তখন লাগবে। সংক্ষিপ্ত রচনা যখন তখন লাগবে, এগুলো করে যাবেন, হ্যাঁ? ১, ২, ৩, ৫, ৬ এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে? এগুলো কিন্তু লাগবে, সেগুলোকে বাদ দেওয়া যাবে না। ঠিক গেল। এরপরে এই ১২ নম্বর প্রশ্ন করবেন, হ্যাঁ? যে y = √x বক্ররেখার উপর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে ৪৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ? এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা করবেন, সংক্ষিপ্ত মাঝে মধ্যে দেয়। তারপর ১৩ নম্বরটা পড়বেন, হ্যাঁ? ১৩ নম্বরটা পড়বেন। আচ্ছা, সংক্ষিপ্তর জন্য এখানে ১ নম্বরটা আছে, ১ নম্বরটা পড়বেন। এটা ভালো একটা প্রশ্ন, এটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? এটা বাদ দেওয়া যাবে না। তারপর ২ নম্বরও পড়তে হবে, হ্যাঁ? এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এটা বাদ দেওয়া যাবে না, ওকে? আচ্ছা, এটা গেল। তারপর এইগুলো রচনামূলকের জন্য এটা পড়বেন, হ্যাঁ? রচনামূলকের জন্য এটা পড়বেন যে x² + xy + y² = 0 সঞ্চার পথের এই প্রশ্ন ইম্পর্টেন্ট। এই দুইটা বললেই হবে, ২ আর ৩, ২ আর ৩ এইগুলো পড়লেই এনাফ, হ্যাঁ? ২ আর ৩ এইগুলো পড়লেই এনাফ, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আপনার এই অধ্যায় থেকে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো বেশি করে পড়বেন, বেশি করে প্র্যাকটিস করবেন। আরো একই কথা যে যদি যদি মনে হয় যে এই প্রশ্ন পড়তে হবে বা পড়ি, আপনি পড়তে পারেন, তবে আগে এগুলো শেষ করার পর, ওকে? আগে এগুলো শেষ করার পরে। এবার আমরা কততে আসবো? ১৩, ১৪তে, তাই না? ১৩তে চলে গেলাম আমরা, ১৩। ক্লাসের রেকর্ড কতবার বলবো রে বাবা রে? ক্লাসের রেকর্ড থাকবে তো, এটা কয়বার বলতে হয়? কোথায় কোথায় ১৩ অধ্যায়? আপনাদের মাঝে মধ্যে দেখে মনে হয় কি জানেন, আপনাদের যদি বোর্ড থেকে পরীক্ষার প্রশ্ন আইনে যদি পরীক্ষা নেওয়া হয়, তাও এমন কিছু স্টুডেন্ট পরীক্ষা ফেল করবে, বুঝছেন? হ্যাঁ, তাও পরীক্ষাতে ফেল করবেন, আপনার অবস্থা মানে এত করুন। বাস্তব একটা কথা, পরীক্ষা প্রশ্ন এনে দিলে আপনারা ফেল করবেন। আপনাদেরকে অবস্থা দেখে এত খারাপের দিকে চলে গেছে। পড়াশোনা করতে আপনাদের ইচ্ছা হয় না, করবেন না, কিন্তু এরকম মানে করি না ধরা ছোড়া এরকম পড়াশোনা করার দরকার কি? করে ১৩তে কই? আচ্ছা, ১৩তে চলে আসি আমরা, হ্যাঁ? ১৩তে কি ভেক্টর বীজগণিত, হ্যাঁ? ভেক্টর বীজগণিত একটু দেখেন। আচ্ছা, এখান থেকে অতি সংক্ষিপ্ত জন্য কিছু বেসিক জিনিস সেটা পড়তে হবে। যে দিক রাশির মান কত, একই জিনিস, ওটা ভালো করে পড়তে হবে। বিশেষ করে এই প্রশ্নটা, হ্যাঁ? এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পড়বেন। তারপরে এই একই প্রশ্ন আর কি, এটা যে এ ভেক্টর ইকুয়াল টু যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো দেখো 25 আসছে, এগুলো কিন্তু এগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? এগুলো একটু প্র্যাকটিস করে যাবেন। এই ঘুরে ফিরে একই প্রশ্ন, সমান্তরাল একক ভেক্টর বের করতে বলতেছে সবগুলোতে।
আহামরি কঠিন না, এগুলো পারতে হবে কিন্তু পরীক্ষাতে আসলে। সংক্ষিপ্ত জানি এরকম প্রশ্ন আসে, এই যে দুটি লোভ দিয়ে সমান্তরাল একক ভেক্টর বের করতে বলে, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, এগুলো একটু দেখবেন। আচ্ছা, এটা গেল। এই 4 নম্বর কিন্তু সেম প্রশ্ন, জাস্ট শুধু একটু অন্যভাবে বলছে তাই। আচ্ছা, এটা গেল। এরপরে এই যে এই প্রশ্নটা খুব ভালো করে পড়বেন। হ্যাঁ, এই প্রশ্নটা খুব ভালো করে পড়বেন। এই প্রশ্নটা খুব ভালো করে পড়বেন। এটা শেষ। তারপরে সংক্ষিপ্ত জন্য আরেকটা দিয়ে দেই, না একবারই কম হয়ে যাচ্ছে এই অধ্যায়ের প্রশ্নগুলো। আচ্ছা, এতটুকু পড়লেই হবে। হ্যাঁ, এতটুকু পড়লেই হবে, এর বেশি দরকার নাই। আচ্ছা, এরপরে এই 1 নম্বর প্রশ্নটা পড়বেন, এটা ভালো একটা প্রশ্ন। আর এখান থেকে 3 নম্বর প্রশ্নটা পড়বেন। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটা এখান থেকে পড়বেন। আর মোটামুটি হতে লাগবে না। 14তম অধ্যায়ের প্রশ্নগুলো খুব বেশি পরীক্ষাতে আসে না। হ্যাঁ, এখান থেকে 1 নম্বরে বেসিক প্রশ্নটা পড়ে নেবেন। 1 নম্বরটা বেসিক প্রশ্নটা পড়ে নেবেন। এটা গেল। ভেক্টরদের মধ্যে, হ্যাঁ, এই প্রশ্নটা ভালো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্রশ্নটা ভালো ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে যাবেন। এটা করে যাবেন। তারপর আচ্ছা, এটা গেল। এরপরে আমাদের সংক্ষিপ্ত এই প্রশ্নটা পড়বেন ভালো করে। এই প্রশ্নটা ভালো ইম্পর্টেন্ট, এটা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এটা খুব ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যারা মোটামুটি এ প্লাস প্রত্যাশী আছেন তারা অবশ্যই প্রশ্ন পড়ে যাবেন। ঠিক আছে, এই প্রশ্ন পড়ে যাবেন, এটা ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবেন। আচ্ছা, এখান থেকে এই অধ্যায় থেকে রচনামূলক খুব একটা আসে না, সেই অধ্যায়ে রচনামূলক নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার দরকার নাই। এই অধ্যায়ে রচনামূলক কিন্তু খুব একটা আসে না। ঠিক আছে। আচ্ছা, এবার আছে 15 অধ্যায়। 15 অধ্যায় কি আছে? 15 অধ্যায়ে এটা পড়তে, এগুলো পড়তে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু একদম বেসিক জিনিস। যদি 3 নম্বর না পড়লে হবে, তবে 1 আর 2 অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, 1 আর 2 অবশ্যই পড়তে হবে। এরপরে এই টাইপের প্রশ্নগুলো পড়বেন একটু, এই টাইপের প্রশ্নগুলো, যে 5, 6 এই রিলেটেড প্রশ্নগুলো একটু ভালো করে পড়বেন। হ্যাঁ, 5, 6 যেগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বেন। এগুলো মাঝে মাঝে পরীক্ষাতে দেয়। ঠিক আছে। আর স্কেলার ভেক্টর আছে মধ্যে পার্থক্য, এগুলো তো আপনারা ছোটবেলা থেকে শিখে আসছেন, এটা খুব একটা পেশার হওয়ার কথা না। দেখেন, এই অধ্যায় থেকে রচনামূলক কিন্তু এরকম নাই। হ্যাঁ, এই অধ্যায় থেকে রচনামূলক এরকম নাই। এটা তারা মোটামুটি এ প্লাস প্রত্যাশী, তারা একটু দেখবেন। হ্যাঁ, একটু দেখবেন। এই তো দেখেন কতটুকু হয়ে গেল। ঠিক আছে, এই প্রশ্নটাও একটু দেখবেন। আর মোটামুটি অধ্যায়ের কিছু নাই। আর লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে 14 নম্বরটা। হ্যাঁ, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটা একটু দেখবেন। এই তো আমাদের অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত এগুলো পড়বেন। আর রচনামূলকের জন্য এখান থেকে 2 নম্বরটা পড়বেন। 4 নম্বরটা পড়বেন। এই তো মাত্র 2টা প্রশ্ন। হ্যাঁ, যদি এখান থেকে 2টা প্রশ্ন যদি বেশি মনে হয়, অন্তত পক্ষে 2টা সহজ আর কি। হ্যাঁ, 2, 4 2টা সহজ, 2, 4 2টাই সহজ। সো এই হচ্ছে অবস্থা আর কি। হ্যাঁ, দেখেন কয়টা প্রশ্ন আমি দাগাই দিয়েছি, হাতে গোনা কয়েকটা প্রশ্ন দাগাই দিয়েছি। এখন এগুলো অনেকের কাছে বেশি মনে হইতে পারে। ঠিক আছে, বেশি মনে হইতে পারে, কিন্তু বেশি মনে হলেও ওই যে পার্সেন্টেজ দেখছেন না, 85%, পুরো জিন্দেগিতেও এই 85% বাইরে কোনোদিন 15% আসতে পারবে না। বুঝতে পারছেন তো, যদি এগুলো ওদের কাছে বেশি মনে হয়। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আজকের ক্লাসটাতে আপনাদের মোটামুটি অনেকগুলো তথ্য পেয়েছেন। আর যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো তো দাগাই দিলামই। এইগুলো আগে ভালো করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে ভালো করে রিভিশনও দিবেন।
এরপরে যদি মনে হয় যে আমি কিছু প্রশ্ন পড়ি, কিছু প্রশ্ন, দু একটা প্রশ্ন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আপনি ওগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তবে এগুলো আগে শেষ করবে তারপরে। আর আপনাদের কাছে যদি মনে হয় যে আমি এখান থেকে উপকৃত হচ্ছি বা এখানে পড়লে মোটামুটি ভালো একটা রেজাল্টের আশা করা যায় যদি চেষ্টা করি আমি ঠিকঠাক মতো, ক্লাসগুলো অ্যাপ থেকে ঠিকঠাক মতো দেখি, সাপোর্টগুলো ঠিকঠাক মতো নেই, তো আপনাদের পরিচিত যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকেও আমাদের সাথে যুক্ত করতে পারেন। এতে করে কি হবে, আপনার দ্বারা আপনার ফ্রেন্ড উপকৃত হলো। কারণ দেখেন, এই যে 85% যে ফেল করছে এরা কিন্তু সবাই কিন্তু আপনারই ফ্রেন্ড, ঠিক আছে? এমন না যে হয়তো অন্য কেউ আছে। হ্যাঁ, তো এই যে 85% স্টুডেন্ট, তাদের মধ্যে থেকে যদি ওরা যদি মনে করে যে না একটু পড়াশোনা করলে হয়তো বা একটু ভালো করতে পারতো, বা একটু যদি একটু ভালো গাইডলাইন থাকতো, একটু ভালো করতে পারতো, অন্তত পাসটা করতে পারতো, ঠিক আছে? তো সেটা যদি আপনার দ্বারা হয় তাহলে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনাদের পরিচিত যে ফ্রেন্ডগুলো আছে চাইলে আপনি আমাদের সাথে তাদেরকে যুক্ত করে দিতে পারেন, বা তাদের নাম্বার থাকলে আমাদেরকে দিতে পারেন। তো আমরা তাহলে এখান থেকে আমাদের যে কি বলছেন আমি, হ্যাঁ, মিটিং শেষের দিকে, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম যে যদি মনে করেন যে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ডকে আপনি উপকৃত করতে চান তাহলে আপনি এই কাজটা করতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো পড়াশোনা করেন, পড়াশোনা করেন, ঠিক আছে? এটার বাইরে গিয়ে চিন্তা করলে কিন্তু আপনি ঠকবেন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আর যাদের রিফার্ড আছে, হ্যাঁ, তাদের জন্য একটু লাস্টে বলে দিই, যাদের রিফার্ড আছে তারা একটু কষ্ট করে চেষ্টা করবেন এই সেমিস্টার অন্তত পক্ষে যেন কোনো সাবজেক্টে কি না থাকে, রিফার্ড না থাকে, কোনো সাবজেক্টে রিফার্ড না থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যে সাবজেক্টগুলোতে রিফার্ড চলে আসছে, এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেন, যাতে করে পরবর্তীতে গিয়ে খুব বেশি কি না হয়, বোঝা না হয়ে যায়। যেহেতু আপনারা কয়েকদিন পরে পরীক্ষা শুরু হবে, আগস্টের 6 তারিখ থেকে শুরু হবে পরীক্ষা। তো সেই জায়গা থেকে খুব বেশি কিন্তু সময় পাবেন না, তো এই জন্য এখন থেকে শুরু করে দেন। আর আমি তো গতদিনই বলছি আমাদের এখানে যে রিফার্ড কোর্সের বিষয়গুলো আছে সেগুলো তো আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করছি। তারপরেও কারো যদি কোনো তথ্য জানা থাকে তো সেটা আপনি আমাদেরকে অবশ্যই বলতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা আমরা এখান থেকে তথ্য দিয়ে হেল্প করবো। তবে এখন থেকে শুরু করবেন। আশা করি বিষয়গুলো, যাদের ড্রপ আছে তাদের তো আমি বলে দিয়েছি গতদিন কি করতে হবে না করতে বিস্তারিত বলে দিয়েছি। এখন এই মুহূর্তে আপনাদের উচিত হবে এটাই যে রানিং সেমিস্টার এনিহাউ আপনাদেরকে পাস করতে হবে, পাশাপাশি এখন থেকেই রিফার্ড যে সাবজেক্টগুলো আছে ওইগুলোতে প্রস্তুতি শুরু করে দেওয়া লাগবে, কারণ হাতে খুবই সময় কম। সেই জায়গা থেকে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। আর রিফার্ড কোর্সের বিষয় তো গতদিন আমি বলছি কোনটার ফি কেমন। আপনি যদি একটা জায়গাতে অফলাইনে যদি পড়তেও যান, আপনি 1 মাসে কিন্তু 1000 টাকা নিচে আপনি পড়তে পারবেন না। আবার তারা পড়াবে হচ্ছে হয়তো বা পলিটেকনিক রানিং স্টুডেন্ট আছে, অথবা কি আছে, অথবা মনে করেন যে আহ, এখান থেকে মনে করেন পলিটেকনিক থেকে বের হয়েছে, তারা এখানে পড়াবে। আর আমাদের এখানে কালার ক্লাস করায় বাংলাদেশে একটাই পাবলিক ভার্সিটি আছে, ডুয়েট, হ্যাঁ। তারাদের মাধ্যমে আপনি এখানে ক্লাস করতে পারতেছেন, অথচ এদের ক্লাস না করে আপনি যদি 420 করে ঘুরে বেড়ান, ক্লাস না করে এদিক সেদিক ঘোরাফেরা করেন, আলটিমেটলি আপনি ক্ষতিগ্রস্তই হবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো সেই জায়গা থেকে সফটম্যাক্স আপনাদের জন্য সর্বোচ্চ যতটুকু করা যায় করবে ইনশাল্লাহ। আপনারা শুধু একটু সচেতন হন, একটু দায়িত্ব নিয়ে চলেন, দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছু করতেছেন, হ্যাঁ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।